আমাকে চড় মেরেছিলি তাই না? এবারে চড়ের শাস্তি ভোগ করবি। কি যে মজা হবে না। সবগুলো শয়তানি হাসলো। বাড়ি যাওয়ার আগ মুহূর্তে তাসফি, আশা, আরাতো আর স্বর্ণিধি মাঠের এক কোণে দাঁড়িয়ে গল্প করছিল আর হাসাহাসি করছিল। দোতলায় নিজের চেম্বারে জানালা দিয়ে নিস্তব্ধতায় স্পষ্ট অবলোকন করলো। রাগে হাতের মুষ্টি শক্ত করলো আরও খানিকটা। সে চায় তাসফি হাসুক, তবে এভাবে একটা ছেলের সঙ্গে ঢলে ঢলে মোটেও নয়। ইচ্ছে হচ্ছে গিয়ে ঠাস করে একটা থাপ্পড় মেরে দিই ওই ছেলেটাকে। সব রেখে তার বইয়ের সাথে কেন বন্ধুত্ব পাতাতে হবে? ক্লাসে আর মেয়ে কি অভাব পড়েছিল? আরও তো স্বর্ণিধি আর আশা কথা শেষ করে বাড়ির পথে রওনা দিয়েছে। তাসফিও যাওয়ার জন্য কেবলই পা বাড়িয়েছিল, কিন্তু মনে হলো পেছন থেকে কে যেন ডেকে উঠল। তাসফি পিছনে তাকিয়ে কাউকে খুঁজে পেল না। অগত্যা তাসফি আবারও সামনে পা বাড়াতেই মনে হলো আবারও তার নাম ধরে কেউ ডেকে উঠল। কি অদ্ভুত, এমন মনে হচ্ছে কেন তার? সে তো স্পষ্ট ডাকগুলো শুনতে পাচ্ছে, তবে পেছনে তাকিয়ে কাউকে দেখতে কেন পাচ্ছে না? কৌতূহল বশত তাসফি সেদিকে এগিয়ে গেল। কয়েকটা পা এগোতেই তাসফি বুঝতে পারল সে আধো আলো অন্ধকার এমন একটা জায়গায় এসে পড়েছে। চারিদিকে সাই সাই করে অ্যাম্বুলেন্সের বহর সাজানো। কেউ তার সঙ্গে ফাইজলামো করলো না তো? তাসফির এখন ভয় ভয়ই লাগছে। এখানে তাকে কেউ গুম করে রাখলেও তো কেউ টের পাবে না। হঠাৎ তার হাতটা কেউ হ্যাচকা টান দিল। তাসফি তাল সামলাতে না পেরে সামনে এগিয়ে গেল। লোকটা তাকে দেয়ালের সাথে মিশিয়ে চেপে ধরলো। আচমকা সব ঘটনা ঘটায় তাসফি ভয় পেয়ে গেল। কৌতূহলে বুঝি তার কাল হলো। তাসফির বুক ধরফর করছে, সঙ্গে পরিচিত পারফিউম মিশে তার নাসারঞ্জি বাড়ি খেলো। বিকলের একটুখানি উষ্ণরুদ্র তার হাতে চেপে ধরা লোকটার চোয়ালটা মুখাবয়ব হালকা কয়েক সেকেন্ডের জন্য দৃশ্যমান হলো। নিস্তব্ধ শক্তপোক্ত পরিচিতি পুরুষালী মুখটা তার দৃষ্টিগোচর হতেই তাসফি যেন হালকা স্বস্তির নিঃশ্বাসই ফেলল। কি অদ্ভুত মেলবন্ধন! যার কাছে ডিভোর্স চাওয়ার জন্য আর্জি জানাচ্ছে, তার কাছেই সে নিজেকে নিরাপদ মনে করছে। নিস্তব্ধ তাসফির মুখের একদম কাছে নিজের মুখটা এনে থামালো। দু হাতে তাসফির হাত দুটো চেপে ধরা। নিস্তব্ধর উষ্ণ নিঃশ্বাস তাসফির মুখস্থ মুখমণ্ডলের সঙ্গে সঙ্গে তার হৃদয়কেও এফোর ওফোর করে দিচ্ছে। নিস্তব্ধর স্পর্শে সে কেমন নিয়ে যেতে চাইছে, কিন্তু তাসফির এতে গলে গেলে হবে না, তাকে আরও শক্ত থাকতে হবে। নিস্তব্ধ তাসফির চোখে মুখে ফু দিল, বাঁকা হেসে ফিসফিস করে বলল, যে এখনো এই নিস্তব্ধ ইয়াসারের সামান্য স্পর্শে কুপকাত হয়ে যায়, আমার সামান্য কাছে আসায় সে মিয়ে যায়, আর সে কিনা নিজে থেকে ডিভোর্সের কথা বলেছে, তা কি বিশ্বাসযোগ্য বলুন ম্যাডাম? ব্যাপারটা ইন্টারেস্টিং না? যেমন চেঁচে পড়ে সিংহের গুহায় ঢুকে পড়া। কথা শেষ হতেই নিস্তব্ধর হাতের শীতল স্পর্শ তাসফির নিজের কোমরে পেল। হ্যাঁচকা টানে সে তাসফিকে আরও একটু নিজের সঙ্গে মিশিয়ে নিল। এক দৃষ্টিতে তাকিয়ে রইল তার অর্ধাঙ্গিনীর পানে। তাসফি চোখ বড় বড় করে নিল। তার সারা শরীর কেমন অজানা আশঙ্কায় শিরশির করছে। নিজেকে শক্ত রাখার চেষ্টা করলো সে। নিজের কণ্ঠস্বরে কিছুটা তাচ্ছিল্য মিশিয়ে সেও নিস্তব্ধর মতো ফিসফিস করে বলল, কুপকাত হলেই তো সব শেষ নয় মিস্টার নিস্তব্ধ ইয়াসার। এই তাসফি যেমন নিয়ে যেতে পারে, তেমনই করে তার ভেতরের তেজি রূপটাকেও সঠিক সময় মতো প্রকাশ্যে আনতে পারে। বুঝলেন তো ডক্টর সাহেব? নিস্তব্ধ বাঁকা হেসে বলল। তাই তাসফি নিস্তব্ধকে অবাক করে দিয়ে তার ঘাড়ের উপর দিয়ে দুই হাত দিয়ে আলতো জড়িয়ে ধরার ভঙ্গিতে দাঁড়ালো। নিস্তব্ধ অবাক হলো। তাসফির কোমরে থাকা তার হাতের বাঁধন হালকা হলো। তাসফি তাতে বাঁকা হাসলো। নিস্তব্ধর কানে খুব সন্নিকটে মুখ নিয়ে একদম লো ভয়েসে ফিসফিস করে বলল, আমি আপনার এই মেলবন্ধন থেকে মুক্ত চাই নিস্তব্ধ ইয়াসার। ডিভোর্স চাই আমি, ডিভোর্স, বুঝলেন? বলে নিস্তব্ধকে ধাক্কা মেরে দূরে সরিয়ে দিল। প্রস্থান করতে করতেই তাসফি মুচকি হেসে বলল, বলেছিলাম না, এই তাসফি যেমন আপনার স্পর্শে মিয়ে যেতে পারে, তেমনই সময় মতো তার তেজটাও দেখাতে পারে। সে চাইলে ডিভোর্স পেপারে সাইন করে সেটা সহি সালামতে আমায় পাঠিয়ে দেবেন। ওকে, টাটা। নিস্তব্ধকে বাকরুদ্ধ রেখে তাসফি গটগট পায়ে হেঁটে চলে গেল। নিস্তব্ধ বাঁকা হেসে তাসফির যাওয়ার পানে তাকিয়ে রইল। ডিভোর্স লাগবে তাই না? ডিভোর্স কাকে বলে আমি আজন্মকালের মতো বোকা মেয়েটাকে বুঝিয়ে ছাড়বো, প্রমিস। নিস্তব্ধ বিকেল। আকাশে গরম ভাব স্পষ্ট বিদ্যমান।
সূর্যি মামার দেখা নেই আকাশে, তাই তার অস্ত যাওয়ার ক্ষণ বলা ভারী মুশকিল। আর আজ নিস্তব্ধ আসবে কি না তা বলাও তৃপ্তির জন্য ভারী মুশকিল। তৃপ্তি আধা ঘন্টা যাবৎ বসে আছে স্বনামধন্য এক পার্কের বেঞ্চিতে। কত শত মানুষের আনাগোনা এই পার্কে, অথচ তার প্রণয় পুরুষেরই আসার নাম নেই। আধা ঘন্টা কেন, সারা দিন রাত বসে থাকতেও তার কোনো আপত্তি নেই। হ্যাঁ, তার প্রণয় পুরুষ তো নিস্তব্ধ ব্যতীত আর কেউ নয়। আজ তৃপ্তি তাকে দেখা করতে বলেছে এই পার্কে। আজ সে নিস্তব্ধকে নিজের হাতের মুঠোয় পড়তে আরেকটু চেষ্টা করবে। নিস্তব্ধ হাজির হলো আরও 10 মিনিট তৃপ্তিকে অপেক্ষা করিয়ে। এসে সে তৃপ্তির সামনের বেঞ্চে বসে গম্ভীর স্বরে বলল, কি দরকারে ডেকেছিস দ্রুত বল, আমার হাতে এত সময় নেই। নিস্তব্ধর আগমনে তৃপ্তি যেমন খুশি হলো, সঙ্গে আরেকটু আবেদনময়ী ভঙ্গিতে বসার চেষ্টা করলো নিস্তব্ধকে নিজের দিক আকর্ষণের তাগিদে। নিস্তব্ধর সেদিকে ধ্যান নেই, সে ব্যস্ত তার ফোন স্ক্রল করতে। তৃপ্তি গলা কাকারি দিয়ে বলল, শুনলাম তোর বউ নাকি তোকে ডিভোর্স দেওয়ার কথা বলেছে। নিস্তব্ধ ভাবলেশীন কণ্ঠে বলল। তো তৃপ্তি নিজের স্বর আরেকটু মধুর করার চেষ্টা করে বলল, ডিভোর্সটা বরং দিয়েই দে, বুঝলি। নিস্তব্ধ এভাবে তৃপ্তির দিকে এক ভ্রু উঁচিয়ে চাইল, বোঝার চেষ্টা করলো এরপর সে কি বলবে। তৃপ্তি আবারও বলতে লাগলো, দেখ, লো ক্লাস একটা মেয়ে, তার উপর এতিম, তোকে ডিভোর্স দিতে চাই ও। যেখানে তুই ওই মেয়ের মুখের উপরে তুই ডিভোর্স পেপারটা ছুঁড়ে ফেলবি, সেখানে ওই মেয়ে তোকে ডিভোর্স দিতে চাইছে। ওর কোনো ক্লাস আছে? তাছাড়া তুই তোকে মানিসও না। দেখ, তোর জন্য তো মেয়ের অভাব পড়বে না, এই আমাকেই দেখ। ওয়েট ওয়েট ওয়েট, তুই এসব বলার জন্য আমায় এখানে ডেকেছিস, রাইট? এসব বলার জন্য মানে? নিস্তব্ধ, তোকে আমি এতগুলো দিন যাবৎ ভালোবাসি, অথচ তুই আমাকে বারবার অপমান করেছিস। ওই সামান্য পুচকি মেয়ের মাঝে কি পাবি তুই, বল কি পাবি? আমি তোকে যতটা সুখ দিতে পারবো ও কি পারবে? ও কি তোকে ততটা সুখ দিতে পারবে? তোকে বহন করার ক্ষমতা আছে ওর? গেও খ্যাপ, সামান্য সরকারি মেডিকেলেই চান্স পেতে পারলো না, আবার তোদের টাকায় ফুটানি মেরে বেসরকারিতে পড়ছে। তৃপ্তি নিস্তব্ধর হাত ধরতে গেল, তবে সেটা আর হয়ে উঠল না। তার আগেই বাড়ানো হাতটা তার গালে গিয়ে ঠেকল। তৃপ্তি হাত বাড়ানোর সঙ্গে সঙ্গে নিস্তব্ধ ঠাস করে ওর গালে চড় মেরে দিল কষিয়ে। রাগে নিস্তব্ধ শরীর কেঁপে কেঁপে উঠছে। নিস্তব্ধ চিবিয়ে চিবিয়ে বলল, কথাগুলো কান খুলে শুনে রাখ। তোকে আগেও বলেছি, আবারও বলছি, তাসফি আমার ওয়াইফ। ডিভোর্স দেওয়ার জন্য তো আমি ওকে বিয়ে করিনি। তাছাড়া আমার ওয়াইফকে আমি ডিভোর্স দেবো কি না দেবো তুই বলার কি? আমার ওয়াইফ লো ক্লাসই নয়, বরং তোর স্টেটাস লো ক্লাস। আর তুই আমায় কি সুখ দিবি রে? তোর মতো পতিতার পাশ দিয়ে ওই নিস্তব্ধ ইয়াসার হাঁটে না। শুধুমাত্র কোনো এক সময় বন্ধু বলে পরিচয় দিয়েছিলাম, আর একজন মেয়ে বলে আজ তুই বেঁচে গেলি। না হলে জ্যান্ত পুঁতে রাখতাম তোকে আজ এখানে। আর এসব ভালোবাসা টালোবাসা না, ছাড়। কেন, হাজারটা পুরুষের নিচে যখন শুয়ে পড়তিস তখন এসব ফাউল ভালোবাসা ছিল কোথায় তোর? আমার পেছনে না পড়ে থেকে বেচারা সুজন তোকে এতগুলো বছর ধরে ভালোবাসে, কই সেগুলো তোর চোখে বাঁধে না? আমার পিছু ছেড়ে এবার না হয় একটু ছেলেটার দিকে দেখ। নিস্তব্ধ, আমার কথাটা শোন। নিস্তব্ধ আবার তার গালে চড় বসিয়ে দিল। আশেপাশের মানুষ আর চোখে চাইছে, সার্কাস দেখতে খাড়াই না ভালোবাসে। যা বললাম মাথায় গেঁথে নিস। এই লাস্ট ওয়ার্নিং দিয়ে দিলাম, সূত্রে যা। বলেই নিস্তব্ধ আর এক মুহূর্ত দাঁড়ালো না। ভর সন্ধ্যাবেলায় তৃপ্তি গালে হাত দিয়ে নিস্তব্ধর যাওয়ার পানি শূন্য মস্তিষ্কে ট্যাপ ট্যাপ করে তাকিয়ে আছে। আশেপাশের মানুষ তার পাশ দিয়ে যাচ্ছে আর কটূক্তি করছে। একেই বলে নিজের পায়ে কুড়াল নিজেই মারা। নিস্তব্ধ তার বহু বছরের ভালোবাসা, প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত তৃপ্তি নিস্তব্ধর সাথে একই স্কুলে পড়াশোনা করেছে। ছেলেটি ছিল একটু আলাদা, সবার সঙ্গে কম কথাই বলতো। ক্লাসে ছিল ফার্স্ট বয়। তৃপ্তি তাকে সবসময় লুকিয়ে লুকিয়ে অবলোকন করত। প্রেমের অর্থ না বুঝতে পারলেও নিস্তব্ধর করা সকল কার্যক্রম তার ভীষণ ভালো লাগতো। ক্লাস 5-এ থাকাকালীন তৃপ্তি বুঝতে পারলেও সে নিস্তব্ধকে অনেকটাই পছন্দ করে, যেটা অন্য সব পছন্দের চেয়ে একটু আলাদা। কোনো মেয়েকে নিস্তব্ধর আশেপাশে দেখলেই তার হিংসে হতো। এমনকি ছেলেদের সঙ্গে নিস্তব্ধ যখন কথা বলতো তখনও তার রাগ হতো। তার সঙ্গে কখনো কথা বলে না, অথচ দেখো কি সুন্দর ওদের সাথে কথা বলছে। একদিন নিস্তব্ধর স্কুল ব্যাগের চেইন খোলা দেখতে পেল। তৃপ্তি কি করবে বুঝে উঠতে পেল না, ডাকবে কি ডাকবে না।
হাজারবার চিন্তা করতে করতে সে বলে উঠল। এই নিস্তব্ধ, শুনছো? তোমার চেন খোলা। নিস্তব্ধ থেমে গেল, তার হাতটা থামিয়ে দিল, ভ্রু কুচকে পিছু ঘুরে চাইল। তৃপ্তি আমতা আমতা করে বলল, তোমার ব্যাগের চেন খোলা। নিস্তব্ধ ও বলে কাঁধ হতে ব্যাগ নামিয়ে দেখে সত্যিই চেন খোলা। অতঃপর তা লাগিয়ে তৃপ্তির উদ্দেশ্য বলল। থ্যাঙ্কস। তৃপ্তিকে আর পায়কে এত ভালো লেগেছিল সেদিন তার। নিস্তব্ধ সেই তার সঙ্গে প্রথম এবং শেষ কথা বলেছিল স্কুল লাইফে। এরপর এরপর তাদের দুজনের পথটা আবার আলাদা হয়ে গেল। নিস্তব্ধ অন্য স্কুলে আর তৃপ্তি আরেক স্কুলে। দীর্ঘ 5টা বছর সে নিস্তব্ধ দেখা পায়নি। আগের বোকা শোকা ভদ্র বাচ্চা তৃপ্তি হয়ে উঠল ধুরন্তর, বদমেজাজি, অহংকারী আর হিংসুটে। ক্লাস 10-এ থাকতে তার বাবা মা নিজেদের স্বার্থে সেপারেট হয়ে গেল। কেউ ভাবল না তৃপ্তির ভবিষ্যতের কথা। তৃপ্তি থাকতে শুরু করলো বাবার কাছে। বাবা নিত্য নতুন মেয়ে এনে ঘরে ফুর্তি করত। বাবা তাকে ভীষণ আদর করতেন, কিন্তু বাবার এই একটাই ছিল খারাপ অভ্যাস, মেয়েবাজি। আর কখন বিয়েও করলেন না। এখন অবশ্য তার শিক্ষা হয়েছে, এখন আর মেয়েবাজি করেন না তার বাবা। হজ করে এসেছেন, কিন্তু যা ক্ষতি করার তার বাবা তো তার করেই ফেলেছে। এই একটা কারণেই সে নিস্তব্ধকে আজও সে নিজের কাছে টানতে পারে না। বাবার এসব কার্যকলাপ দেখে তৃপ্তি রাগে দুঃখে একাধিক ছেলের সাথে মিশতে শুরু করলো। কলেজের প্রথম বছরটা তৃপ্তির কাটলো একটা ঘোরের মাঝে, বাজে নেশার সঙ্গে খারাপ বন্ধু, যার তার সাথে ইন্টিমেট হওয়া যেন তার বাবার মতো নেশায় পরিণত হতে লাগলো। আর তারপরে এলো তার জীবনে ভয়াবহ দিনগুলো। একদিন নেশা করে ছেলেদের সঙ্গে ইন্টিমেট হয়ে উলঙ্গ অবস্থায় এক হোটেলে ধরা খেল পুলিশের হাতে। ব্যাস, টানা 15 দিন সে কাটিয়েছে জেলে। তার বাবা মেয়ের দিকে সেদিক অসহায় চোখে তাকিয়েছিলেন, আর তৃপ্তি তাকিয়েছিল ঘৃণার চোখে। তার বাবা সেদিন খুব ভালো করে নিজের ভুলটা বুঝতে পেরেছিলেন। বুঝতে তো হবেই। জেল থেকে ছাড়া পাওয়ার পর মাদকের নেশা ছাড়াতে 1 মাস যাবৎ সে ছিল অ্যাসাইলামে। বাড়ি ফেরার পর আর বাবারও সব কর্মকাণ্ড দেখেনি তৃপ্তি। এরপর বাবা তাকে অন্য কলেজে ভর্তি করালো, যেন পুনরায় তার পরিচিতি বাজে ছেলেদের সাথে মিশতে না পারে। আর সেখানেই সে দেখা পেল আবারও নিস্তব্ধ। পুরনো অনুভূতি তার আবারও জাগ্রত হলো। সে নিজেকে ছেলেদের সঙ্গে মেশার বাজে অভ্যাস থেকে সরিয়ে রাখার চেষ্টা করলো এবং সফলও হলো। কিন্তু নিজের অহংকার আর বদমেজাজি কোনোটাই সে পাল্টাতে পারল না। ধীরে নিস্তব্ধর সাথে সে বন্ধুত্ব গড়ে তুলল। মেডিকেল লাইফে তৃপ্তি তাকে 2বার প্রপোজও করেছিল, কিন্তু নিস্তব্ধ 2বারই তাকে রিজেক্ট করেছে। বলেছে সে এসব প্রেম ভালোবাসায় জড়াতে চায় না। তৃপ্তির অতীত নিস্তব্ধ কিভাবে যেন জেনে গিয়েছিল, আর তারপর থেকে নিস্তব্ধ চোখে সে আর তাদের বন্ধুত্বটা দেখতে পায় না, পায় শুধু অধিকাংশ ঘৃণার আস্তরণ। তৃপ্তি ব্রেঞ্চে বসে হাউমাউ করে কান্না করতে লাগলো। সে একটা অপদার্থ, কারো ভালোবাসা পাবার যোগ্য না সে। একটা মানুষ তো এমনি এমনি খারাপ হয় না, তার চারপাশের পরিবেশ প্রভাবিত হয়েই তবেই সে কখনো খারাপ পন্থা বেছে নেয়। এই যে আজকাল যে সমস্ত মেয়েগুলো খারাপ বের হয়, তারা কেন খারাপ হয়? এই অসুস্থ সমাজের কারণেই তো। সারাক্ষণ ফোনে নোংরামি দেখে দেখে তাদের মস্তিষ্কের মাঝেও নোংরামির নেশা চেপে ধরে, ঠিক তৃপ্তির মতো। রবের প্রতি তার বিশ্বাস হারাতে শুরু করে, নিজেকে নিজের সর্বেসর্বা ভাবতে শুরু করে। বাবা মার সঙ্গে তারা খারাপ ব্যবহার করে। এক সময় তারা এতটাই এক্সট্রিম হয়ে পড়ে যে মানুষের ভালো কথাটাও তাদের গায়ে বিষের মতো ফোটে। অথচ যদি দেখে কোথাও নোংরামি আলোচনা হচ্ছে, সেখানে তারা ঝাঁপিয়ে পড়ে, হাসি ঠাট্টায় মেতে ওঠে নিরন্তর। অথচ তাদের মাঝে থাকে না কোনো অনুশোচনা, না মৃত্যুর প্রতি ভয়। তারা ভুলে যায় একদিন তাদেরও মৃত্যুর স্বাদ নিতে হবে। কি করবে সেদিন তারা? কি জবাব দিবে সেদিন তারা? নিজের সৃষ্টিকর্তার সামনে দাঁড়িয়ে কি বলবে? তাদের 2 হাতের সঙ্গে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গই যে শুধু নোংরামিতে ভরা। এই দুনিয়া যে সামান্য জেলখানা, তাকে তারা বোঝে না। বিকাল গড়িয়ে সন্ধ্যা হলো, সন্ধ্যা শেষে রাত নামলো। মানুষের আনাগোনা কমে গেল। এক সময় একেবারেই নিঃশেষ হয়ে গেল চারিদিকের মানুষের আনাগোনা। গভীর আধারে চেয়ে গেল চারপাশটা। মেঘে গরুম গরুম শব্দ হলো। ধরনের বুক চিরে হালকা ঝিরিঝিরি বর্ষণের ক্ষুদ্র কণার দেখা মিলল। তবুও তৃপ্তি সেই এক জায়গাতেই হাঁটু গেড়ে বসে রইল। বর্ষণের মাত্রা একাধিক নয়, হালকা।
তবু তা পড়তে রইল ঘন্টা ধরে। তৃপ্তি হঠাৎ বুঝতে পারলো আধা ঘন্টা যাবৎ তার গায়ে কোনো বৃষ্টির ফোঁটাই লাগছে না। আর না তো এতক্ষণে দূরের সেই ল্যাম্পপোস্টের শুকনো রশ্মিটা সে তার হাঁটুর নিচে দিয়ে দেখছে। কারো আবছা ছায়া, কে আসবে তার খোঁজ নিতে? তাকে নিয়ে যে কারো টেনশন নেই। তৃপ্তি মাথা তুলে চাইল, মাথাটা ভার হয়ে আছে। তার সামনে দাঁড়িয়ে আছে এক সুদর্শন যুবকের অবয়ব, যে তার মাথায় দীর্ঘক্ষণ যাবৎ নিঃশব্দে ছাতা ধরে আছে। অথচ যুবকের চোয়াল বেয়ে পড়ছে বৃষ্টির প্রতিটি ফোঁটা। সে এক অদ্ভুত ছন্দ। যুবকটিকে এই তো তৃপ্তি এই অন্ধকারের মাঝেও হালকা আবছা আলায় সুজনের মুখখানা হালকা করেই দেখতে পাচ্ছে। সুজন এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার প্রিয়তমার দিকে। তৃপ্তি এই মুহূর্তে যেন একটা আদুরে বিড়াল ছানা। তার মাঝে নেই কোনো অহংকারের লেশ মাত্র, নেই কোনো অভদ্র অশালীন আচরণ। দুঃখের সাগরে ভেসে কেই বা নিজের নোংরামির সত্তাকে চিরন্তর জাগ্রত রাখতে পারে? দুঃখের জোয়ারে আসার পরেই তো মানুষের জাগতিক জ্ঞান জাগ্রত হয়। দুঃখ শেষে পুনরায় সে জ্ঞান লোপ পায়, আবারও হয়ে ওঠে দুর্বল থেকে হিংস্র। একই অঙ্গে তাদের কত রূপ! হায় রে মনুষ্য জীবন! তৃপ্তি হাতে ছাতাটা ধরিয়ে দিয়ে গম্ভীর সুজন একটি ছোট্ট বাক্য উচ্চারণ করলো, বাড়ি ফিরে যা। অতঃপর সুজন যেমনই নিঃশব্দে আগমন করেছিল তেমনই নিঃশব্দে প্রস্থান করল। যেমন করে মানুষের মনে প্রেম ফাগুনের বাতাস নিঃশব্দে আগমন করে, আবার সময় শেষ হলে নিঃশব্দে তা প্রস্থান করে। ফাগুন তো চিরকাল রয় না। বাড়ি ফিরে যা। বাক্যটা কোন ধরনের পর্যায়ে পড়ে, আদেশ নাকি অনুরোধ জানে না তৃপ্তি, তবে সে তাই মেনে নিল। হোক না কখনো নিজের নিয়মের বেড়াজাল থেকে বেরিয়ে অদ্ভুত আচরণ করা। জীবনটাকে তো একটু সীমার মাঝে থেকে উপভোগ করা দরকার। পরদিন কলেজে গিয়ে তাসফি তার চারপাশের পরিবেশ অবলোকন করে বুঝতে পারল আজ কলেজে কিছুটা উৎসব মুখর পরিবেশ, চারপাশ ফুল দিয়ে সাজানো। একটু এগিয়ে দেখলো আশা, আরাধ্য, স্বর্ণিধি ওরা সবাই দাঁড়িয়ে আছে ক্লাসের বাইরে। তাসফি সেদিকে এগিয়ে গেল, ভ্রুকুচকে জিজ্ঞেস করলো, কি ব্যাপার বলতো? আরাধ্য হেসে বলল, আরে জানিস না, আজ ইশতিয়াক স্যারের শিক্ষকতার শেষ দিন কলেজে। এরপর থেকে তিনি আর আমাদের পড়াবেন না, তাই ওনার বিদায় উপলক্ষে এত আয়োজন। তাসফি অবাক কণ্ঠে বলল, ওয়েট, কেন? স্যার খুব ভালো এক্সপার্ট একজন ডাক্তার, সমস্ত বিষয় খুব ভালোভাবে বোঝাতেন তিনি আমাদের। তবে আশা বলল, আরে উনি নাকি বিদেশ যাবেন ছেলেমেয়ের কাছে। বার্ধক্যের সময়টা নাকি উনি ছেলেমেয়ের সঙ্গে কাটাতে চান, তাই বাংলাদেশের সঙ্গে এই হসপিটাল ও কলেজ ছাড়বেন। তাসফি তাল মিলিয়ে গম্ভীর কণ্ঠে বলল, অর্ধেকের একটা সময় এসে সকলের কাছ থেকে ছুটি নেওয়া উচিত, যদি তার বাড়িতে কর্মজীবী সন্তানেরা থেকে থাকে। একটা ছেলে সারাটা জীবন পরিবার সংসারের জন্য খেটে যায়, সারাদিন অফিস নয় নিজ নিজ পেশায় নিয়োজিত কর্মস্থলেই তাদের কেটে যায়। স্ত্রী সন্তানের নিকট ওই রাতটুকুই বরাদ্দ, তাই এই সময়টা অন্তত সব কিছুকে বিরত রেখে পরিবারকে সময় দেওয়ার সঙ্গেই রবের বন্দিগি করা উচিত। মৃত্যুর ডাক কখন চলে আসে বলা তো যায় না। চারপাশের মানুষের এত কিচিরমিচির তাসফির ভালো লাগছে না। আগে জানলে সে কখনো আসতোই না। তাছাড়া আজ ক্লাস হবে বলেই মনে হয় না। তাসফি শান্ত একটি পরিবেশ খুঁজে সেখানে একটি বেঞ্চে মাথা এলিয়ে বসে রইল। ক্লাসে আর কোনো টিকটিকিও দেখা যাচ্ছে না, তাতে সে নিশ্চিন্ত হলো। হঠাৎ সামনে কারোর উপস্থিতি বুঝতে পেরে তাসফি মাথা তুলে চাইল। নিস্তব্ধর গম্ভীর মুখখানা অবলোচন করতেই তাসফি চট করে উঠে দাঁড়ালো। এই লোকের জন্য কোথাও বসেও সে শান্তি পাচ্ছে না, ভারী মুশকিল হলো তো। তাসফি ক্লাস থেকে বের হতে গেলে নিস্তব্ধ বাধা দিয়ে তার সামনে এসে দাঁড়ালো। তাসফি তার ডান পাশ দিয়ে বের হতে গেলে নিস্তব্ধ তার বাম হাত দিয়ে সেই স্থান বদ্ধ করে দিল। বাম পাশ দিয়ে বের হতে গেলে নিস্তব্ধ তার ডান হাত উঁচিয়ে একই কাজ করলো। তাসফি নিস্তব্ধ দিকে বিরক্তি নিয়ে চাইল। নিস্তব্ধ এক ভ্রু উঁচিয়ে চাইল, মুখে বলল, কথা বলবেন না ম্যাডাম? তাসফি নিস্তব্ধ চোখের দিকে তাকিয়ে বাঁকা হাসল। নিস্তব্ধ হাত ঢিলে হয়ে পড়তেই তাসফি চট করে পাশ দিয়ে বেরিয়ে এলো। নিস্তব্ধ তার পিছু ডাকলো, এই যে ম্যাডাম শুনুন তো। তাসফি তাকে ভেঙচি কেটে চলে গেল। মনে মনে বাঁকা হেসে বলল, ডাক্তার সাহেব, আপনি যতই এই তাসফিকে ধরতে চেষ্টা করেন না কেন, সে তো এত দ্রুত ধরা দেবে না। প্রশ্নই ওঠে না।
নিস্তব্ধ শক্ত চোখে তাকিয়ে ঠোঁট কামড়ে বলল, সবসময় আপনার এই ট্রিক্স কাজে লাগবে না মিসেস নিস্তব্ধ ইয়াসার। আমার সব দুর্বলতা তো আপনি জানেন না। তবে কি করে তা ক্ষণে ক্ষণে কাজে লাগাবেন শুনি। তবে ব্যাপারটা ইন্টারেস্টিং, আই লাইক ইট।